আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে স্কুলের শিক্ষক, অভিভাবক সহ ২১ জনের প্রাণহানি ঘটেছে এবং এখন পর্যন্ত এটি জানা গেছে। আইএসপিআর বিকেল ৫টায় বলেছিল যে ২০ জন মারা গেছে, তারা আইএসপিআর এটি নিশ্চিত করেছে এবং সন্ধ্যার পর তারা আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেই বিবেচনায় আমি আইএসপিআর এর তথ্য অনুযায়ী ২১ জনের কথা বলছি। যদিও স্কুলের কোনো কোনো শিক্ষার্থী দাবি করেছে যে ১৫০রও বেশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মারা গেছেন। তো এমন একটি দিনে মন ভালো থাকার কোনো কারণ নাই, কারণ স্কুলে যেই ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল প্রাইমারি সেকশন, একদম প্লে গ্রুপ বা নার্সারি যাই বলি না কেন, সেই থেকে শুরু করে ক্লাস 7 পর্যন্ত ক্লাস হতো সেখানে। যে বাচ্চাগুলোর উপর দিয়ে আজকে এই ঝড়টা গেল, তাদের জীবন গেল, দগ্ধ হয়ে যারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, এদের বয়সী আমার দুটি সন্তান আছে। বুঝতেই পারছেন, প্রথমত শিশুদের নিহত হওয়ার এই ঘটনায় আমরা ব্যথিত। সেক্ষেত্রে নিজের সন্তান যখন একই বয়সের হয়, সেক্ষেত্রে পরিস্থিতি কেমন হতে পারে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন। আমরা একটু পিছনের দিকে ফিরে যাই, আজকে আসলে কি ঘটেছিল। বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 DJI প্রশিক্ষণ কাজে তারা ব্যবহার করে। সেই প্রশিক্ষণের জায়গায় ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর, আজকে তার প্রশিক্ষণের শেষ দিন ছিল, যার কারণে ইনস্ট্রাক্টর বা অন্য কেউ তার সাথে ছিলেন না। আজকে তিনি একাই ছিলেন বিমানে। তিনি দুপুর 1টা 6 মিনিটে তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দর, যেটি বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে, সেই বিমানবন্দর থেকে তিনি 1টা 6 মিনিটে আকাশে ওড়েন। মতিঝিল, রামপুরা, বাড্ডা হয়ে তিনি যাচ্ছিলেন। একটি পর্যায়ে তিনি লক্ষ্য করলেন যে বিমানটি আসলে তার নিয়ন্ত্রণে থাকছে না, বিমানটি নিচের দিকে নামছে। তিনি দ্রুতই কন্ট্রোল রুমে বিষয়টি জানান এবং কি করণীয় সে বিষয়ে জানতে চান। কন্ট্রোল রুম থেকেও নানানভাবে চেষ্টা করে যখন কোনো উপায় পাচ্ছিল, তখন ফ্লাইট লেফটেন্যান্ট সাগরকে নির্দেশনা দেয় যে ইজেক্ট করার জন্যে। আপনারা জানেন যে একজন বৈমানিক যখন ইজেক্ট করেন, তার সিটটি তুমুল বেগে ছিটকে বেরিয়ে আসে বাইরে। যেই বাতাসের গতিবেগের মধ্যে তিনি ভিতরে ছিলেন, তার চাইতে অনেক গুণ বেশি বাতাসে হঠাৎ করেই পতিত হতে হয় এবং যেই ঝাঁকিটা লাগে, এতে অনেক সময় মাথায় এবং ঘাড়েরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যেটা জেনেছি যে ফ্লাইট লেফটেন্যান্ট সাগরের ইজেক্ট হওয়ার পরে তার মাথাও যেভাবে দুলছিল, এটা অনেক ক্ষতিই হয়। কখনো কেউ এই শারীরিক যে ক্ষতির শিকার হয়, এখান থেকে বেরিয়ে আসতে পারে না, যার কারণে এই যে ইজেক্ট করার বিষয়টাও একজন শারীরিক সক্ষমতার ব্যাপার থাকে। আর একজন বৈমানিক কখনোই চান না একদম শেষ মুহূর্ত পর্যন্ত
বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা, বিমানকে নিরাপদে অবতরণ করানো, ওর যে জায়গা, সেই জায়গাগুলো আসলে কখনো তিনি চান না নিজের জীবন রক্ষা করার জন্য বিমানকে ফেলে দিবেন, রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন, বা যদি অন্য কোনো প্যাসেঞ্জার থাকেন সেই বিমানে, সেই প্যাসেঞ্জারদের জীবন হুমকির মধ্যে সাধারণত কোনো বৈমানিক ফেলতে চান না। তৌকির ইসলাম সাগরও চাননি শুধু নিজের জীবন বাঁচাতে, তিনি চেয়েছিলেন প্রথমত এই বিমানটিকে রক্ষা করতে চেয়েছিলেন। একই সাথে তিনি যেই জায়গায় ইজেক্ট হতেন সেই জায়গায় বিমানটি যখন পড়তো তাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি বিষয়টি তো ছিল। আজকে মাইলস্টোনের পরিবর্তে এটি যদি বাড্ডা, রামপুরা এরকম আরো জনবহুল জায়গাগুলোতে এটা পড়তো, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতো সেটাও ভাবার বিষয়। সেই জায়গায় ফ্লাইট লেফটেন্যান্ট সাগর তিনি চেষ্টা করেছেন, বিমানের গতি বাড়িয়ে দিয়েছিলেন খুব দ্রুত যেন তিনি বিমানবন্দরে অথবা খালি কোনো জায়গায়, ফাঁকা জায়গায় তিনি যেতে পারেন, সেই চেষ্টাটি তিনি করেছিলেন। তবে যখন আর কোনো উপায় ছিল না সেই সময় তিনি ইজেক্ট করেছিলেন ঠিকই, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিমানটি যেমন মাইলস্টোন স্কুল মধ্যে পড়ে এতগুলো শিশু জীবন দিয়েছে, শিক্ষক জীবন হারিয়েছেন, অভিভাবক জীবন হারিয়েছেন, ফ্লাইট লেফটেন্যান্ট সাগরও বাঁচেননি। তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাটা দুপুর 1:15টার দিকে ঘটে, একদম এক্সাক্ট টাইমটা জানা যাবে ব্ল্যাক বক্স পাওয়া যাওয়ার পরে হয়তো। ত্রুটিটা কোথায়, কেন, কি কারণে হয়েছিল সেটিও জানা যাবে, যদিও অ্যানোনিমাইজ নামক একটা আইডির কিছু কথা দিয়ে নানান ধরনের কথা বাজারে আছে যে এটা আসলে অন্য কোনো ঘটনা আছে কিনা এর পিছনে বা অন্য কিছু, সেগুলো আসলে আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে যে স্কুলের এতগুলো বাচ্চা, আমি যদি ধরে নিই একজন শিক্ষক মাহিরুন, একজন অভিভাবক, একজন পাইলট, তিনজনের নিহত হওয়ার মধ্য দিয়ে এরপরে হচ্ছে আলটিমেটলি, তারপরে যতটুকু আমরা জানি যে এখন পর্যন্ত আইএসপিআর দেওয়া তথ্য অনুযায়ী 21 জন নিহত হলে 18টি শিশু নিহত হয়েছে। এই শিশুগুলো জীবন কি তা জানার আগে, বোঝার আগে, অনুভব করার আগে, উপভোগ করার আগে নিভে গেল এই প্রাণগুলো। এখন পর্যন্ত আইএসপিআর যেই তথ্য দিয়েছে আমি সেটাকেই সঠিক বলে মেনে নিচ্ছি। আমি মানে আইএসপিআর এর তথ্যের বাইরে অন্য কোনো তথ্য আছে এটা আসলে বিশ্বাস করতে চাই না, করা হয়তো উচিত হবে না। আইএসপিআর এখন পর্যন্ত আহতদের এবং নিহতের যে হিসেবগুলো দিয়েছে সেই জায়গায় হচ্ছে, আমি বিকেল 5টায় যে সেই হিসেবটি বলছি যে উত্তরায় যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল আছে সেখানে 8 জন চিকিৎসাধীন অবস্থায় আছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে 2 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি, 70 জন চিকিৎসাধীন আছে। এবং আইএসপিআর এর সন্ধ্যার তথ্য অনুযায়ী এই 70 জন থেকে আরেকজন মারা গেছে, সেক্ষেত্রে এখন 69 জন আছে, 3 জন মারা গেছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সিএমএইচ এ 14 জন চিকিৎসাধীন আছে এবং সেখানে 11 জনের মৃত্যুর খবর জানিয়েছে আইএসপিআর। সেই বিবেচনায় 25 জনকে নেওয়া হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালে, এখনো 14 জনের চিকিৎসা চলছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কেউ নেই, তবে সেখানে 2 জনকে নেওয়া হয়েছিল, 2 জনের কেউই জীবিত নেই। উত্তরা লুবনা জেনারেল হাসপাতালের কথা যদি বলি, আইএসপিআর তথ্য অনুযায়ী সেখানে এখনো 11 জন চিকিৎসাধীন, 2 জন মারা গেছে। উত্তরা আধুনিক হাসপাতাল, সেখানে 60 জন চিকিৎসাধীন, 1 জন সেখানে মারা গেছে, অথবা হয়তো তাকে মৃতই নেওয়া হয়েছিল।
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন আছে। এই পুরোটাই হচ্ছে আইএসপিআর এর দেওয়া তথ্য। এটা বিকেল 5টায় তাদের যে প্রেস নোট ছিল সেই অনুযায়ী, আর সন্ধ্যায় জানিয়েছে যে চিকিৎসাধীন একজন মারা গেছে। এই তো হচ্ছে আইএসপিআর এর কিছু তথ্য আপনাদের জানালাম। সেই অনুযায়ী এখন পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর আমরা জানি। হয়তোবা এর মধ্যে আরো কেউ কেউ মারা গেছেন, সেটা আমাদের ধরে নিতে হবে, কারণ কারো কারো 90-95% পর্যন্ত পুড়ে গেছে। আমরা জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি কেউ পুড়ে যায় তিনি বাঁচেন না, এটা স্বাভাবিক বিষয়। একটা বিমানে যখন আগুন লাগে, জেট ফুয়েলের আগুন যখন ছড়িয়ে যায়, তার তাপমাত্রা হয় 1000 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তাহলে এই বাচ্চাগুলো কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল আজকে। যারা আহত এখনো বেঁচে আছে, এদের মধ্যে বলতে খুব কষ্ট হচ্ছে, দ্বিধা হচ্ছে, বলা উচিত হচ্ছে কিনা জানি না। তবে আমি বলবো এই 70, 80, 90% পুড়ে যাওয়া বাচ্চাগুলো যতটা সময় বেঁচে থাকবে ততটাই সে কষ্ট পাবে। আমি এর বেশি কিছু বলতে পারছি না, বলা সম্ভব না। এই বাচ্চাগুলোর কি অবস্থা এখন, কি ভোগান্তি, কি নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই বাচ্চাগুলো। আমাদের সামান্য একটু গরম পানি, গরম তেল বা আগুনে একটু ছ্যাঁকা লাগলেই কি অবস্থা, আর এই বাচ্চাগুলো শিশু বাচ্চা, কি বলবো, মানে বলার মতো কিছু নেই। অনেক ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যেমন আজকে উদ্ধার তৎপরতা যখন আমি টেলিভিশনের পর্দায় দেখছিলাম, সেই সময় দেখলাম যে স্কুলের বাচ্চারা উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। এক পর্যায়ে উদ্ধার কর্মীদের সাথে ফায়ার সার্ভিস কর্মী বা অন্য যারা ছিল তাদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়, কিছু জটিলতা তৈরি হয়। আসলে যখন স্কুলের ছোট ভাই, ছোট বোন কিংবা বন্ধুদের এই অবস্থা দুর্ঘটনার পর, সেই সময় উদ্ধারকারীরা হয়তো তাদের নিয়মের মধ্য থেকেই উদ্ধার তৎপরতা চালাচ্ছিল, কিন্তু স্বজনরা আসলে সবসময় এগুলো মানতে চায় না, মানতে পারে না, সম্ভব না। আমার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 3 মাস কোমায় ছিলেন, তারপর আমাদের ছেড়ে যান। সেই সড়ক দুর্ঘটনার সময় মানুষের আহাজারি দেখেছি। আব্বা যখন হাসপাতালে 1.5 মাস ছিলেন, সেই সময় রাতের বেলা আব্বার পাশে থাকতাম। রাতের বেলা যখন দুর্ঘটনা আহত মানুষদের নিয়ে আসা হতো ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ওয়ার্ডে, দেখেছি। আজকে স্কুলের যে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে সেটা অমূলক না। আবার সাথে শত শত নেতাকর্মী নিয়ে যখন কেউ কেউ হাসপাতালে গিয়েছে, সেই সময় চিকিৎসা কাজ ব্যাহত হয়েছে, আহতদের হাসপাতালে নেওয়ার কাজে ব্যাহত হয়েছে, হাসপাতালে চিকিৎসা কাজ ব্যাহত হয়েছে, রক্ত সংগ্রহের কাজ ব্যাহত হয়েছে। এগুলো নিয়ে নানান ঘটনা আছে, আমি সে আলোচনায় যাই না, কারণ এই মানবিক জায়গাগুলো, বাচ্চাদের নিয়ে এই কষ্টের কথাগুলো বলতে গেলে আবার অনেকের মধ্যে এগুলো রাজনৈতিক আলোচনার দিকে হয়তো নেয়ার সুযোগ থেকে যায়। আমি সেগুলো বলছি না, বলছি যে আবার উৎসুক জনতা, এটা দেখেছি রানা প্লাজার সময়, দেখেছি যখন শাহজাহানপুরে ম্যান হলে একটা বাচ্চা পড়ে গেল, তার উদ্ধার তৎপরতায় দেখেছি। এবং আরো অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আগুন লাগে যখন,
তাজরিন ফ্যাশনের আগুন, আহ, নিমতলিতে যে কেমিক্যাল গোডাউনের ওখানে আগুন, এই সমস্ত জায়গায় আমার অভিজ্ঞতা হয়েছে দেখার যে আহ, উৎসুক জনতার কারণে উদ্ধার তৎপরতা, সেবা কার্যক্রম ব্যাহত হয়। আবার ইদানিং নতুন যে ট্রেন্ড চালু হয়েছে, রিলস, ইউটিউবের কন্টেন্ট তৈরি করা থেকে শুরু করে নানান ধরনের ঘটনা, সেগুলো সমস্যা হয়। সবচাইতে অবাক করা বিষয়, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, এই বাচ্চাদেরকে যখন হাসপাতালে নেয়ার চেষ্টা হচ্ছে, সেই সময় আমাদের রিক্সা চালক, সিএনজি চালিত অটোরিক্সা চালক, কখনো কখনো অন্য গাড়ির মানুষজন কি অমানবিক আচরণ করেছে। 30 টাকা 40 টাকার ভাড়া 100 টাকা 150 টাকা। হাসপাতালের আশপাশে দোকানগুলোতে পানি বা এই প্রয়োজনীয় সামগ্রীগুলো যা ছিল সেগুলোর দ্বিগুণ তিনগুণ দাম করে ফেললো। আমরা মানুষ, লজ্জা হয় না আমাদের? বাচ্চাদের ওপর আজকে যা গেল, এতগুলো বাচ্চা মারা গেল, আইএসপিআর এর তথ্য অনুযায়ী 170 জনের মতো আহত, 171 জন আহত। সেই জায়গায় আমরা কোথায় আছি? আমরা ভিডিও করব, আমরা ছবি তুলব, আমরা সেলফি তুলব, এটা সেই সময় কি হয়েছে আজকে? যাক, এই বাচ্চাগুলো যারা হারিয়ে গেছে, আরো কেউ কেউ যাবে, সবাইকে বাঁচানো যাবে না। বাচ্চাগুলোর কথা মনে হলে এই যে গায়ের মানে রোম দাঁড়িয়ে যাচ্ছে, ভাল লাগে না। কি অমানুষ আমরা! এই বাচ্চাগুলো কেউ আজকে আমরা ব্যবসার পণ্য বানিয়ে ফেললাম, হিটের পণ্য বানিয়ে ফেললাম, ভিউর পণ্য বানিয়ে ফেললাম, টাকা রোজগারের উৎস বানিয়ে ফেললাম। আর বিমান দুর্ঘটনা, আমি জানি না যে বিমানটি দুর্ঘটনা পতিত হয়েছে, চীনে তৈরি F-7 BGI যে বিমানটি, উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমরা হয়তো এটা কিনেছিলাম, আর অনেক দেশ কিনেছে এটা। এটা সোভিয়েত ইউনিয়নের, এখন যেটি রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের যে MiG-21 ছিল তার আদলে, বা MiG-21 এর চায়না ভার্সন ছিল এটা। চাইনিজরা উৎপাদন বন্ধ করে দিয়েছে। আমরা বা আমাদের মতো দেশগুলো, আরো অনেক, মিশর সহ অনেক দেশই কিনেছে, ব্যবহার করছিল। এবং এই বিমানের আরো অনেকগুলো দুর্ঘটনার ইতিহাস আছে অন্যান্য দেশে। কোনো কোনো দেশ ব্যবহার বন্ধ করে দিয়েছে, আমরা কেন বন্ধ করিনি আমি জানি না। আর বিমান নিয়ে আকাশে ওড়ার আগে গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা পরীক্ষা করেন, অন্যান্য ইঞ্জিনিয়াররা যারা আছেন, এগুলো সবসময় তো এই ধরনের বিমানগুলো এক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকার কথা। কি পরীক্ষা করেছে? একটা বিশেষ বাহিনী, অনেক প্রশ্ন তোলা যায় না, তোলা ঠিক হবে না, তুলছি না। সেই জায়গায় আজকে এতগুলো প্রাণ ঝরে গেল, আরো কতজন মারা যাবে সেই হিসেব তো আসলে নাই। আর একটিও প্রাণ না ঝরুক সেটা চাই, কিন্তু ওই যে 80%, 90%, 95% পড়ে গেছে, তাদের কি হবে? যারা মারা গেছে সবাইকে তো চেনা যায় না, কয়লা হয়ে গেছে, পুড়ে গেছে। একটা বাচ্চা সারাদিন ফেসবুকে তার ছবি ঘুরছিল, তার আইডি কার্ডের ছবি ঘুরছিল, তার ছবি ঘুরছিল। আমি একটু আগেই তার পরিবারের একজনের পোস্ট দেখলাম ফেসবুকে, সেখানে বলছে ওকে আর পাওয়া যাবে না, ও নাই, ও লাশ শনাক্ত হয়েছে। আমার পরিচিত একজন, আমাদেরই সাংবাদিক,
তার নাতি, তাকেও খোঁজা হচ্ছিল তার ছবি দিয়ে। সন্ধ্যা 7টার দিকে জানা গেল সিএমএইচে তার মরদেহ খুঁজে পাওয়া গেছে। আমাদের আরেকজন সাংবাদিক সেলিম জাহিদ প্রথম আলোতে ছিল, তার ছেলেটা, তাকেও পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই মিলে সেই পোস্ট দিয়ে সেই ছেলেটির খোঁজ জানার চেষ্টা করছিলাম। তবে যাই হোক, সন্ধ্যার দিকে সেই ছেলে বিকেলেই পাওয়া গেছে। আমি সন্ধ্যার দিকে জানলাম সেলিম জাহিদ তার ছেলেকে খুঁজে পেয়েছে। এই একটা সুসংবাদ, যদি এটাকে সুসংবাদ বলা যায়, কারণ সে বাচ্চাটা তো ট্রমার মধ্যে আছে। অন্তত এই একটা জিনিস দেখলাম যে হ্যাঁ, পরিচিতদের মধ্যে একজন তার ছেলেকে খুঁজে পেয়েছে সুস্থ অবস্থায়। যারা নাই, যারা চলে গেছে, যাদের শনাক্ত করার মতো অবস্থা নাই, চেহারা বোঝা যাচ্ছে না, সবই তো মানে কাছাকাছি সাইজের, উচ্চতা, শারীরিক গঠন, আবার পুরে কয়লা হয়ে যাওয়া। একজন ফেসবুকে দেখলাম যে একজন ছুটে গিয়েছিল, উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছিল, সে একটা ক্লাসরুমে ঢুকে দেখেছে বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে, বাচ্চাও বেঁচে ছিল না। এই বাচ্চাদের পরিচয় শনাক্ত যদি করা না যায়, তাহলে তাদের ডিএনএ টেস্ট করা হবে। তারপর হচ্ছে পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। আমাদের এই যে বাচ্চারা এখনো অনেকে নিখোঁজ আছে, নিহতর যে তালিকা পাওয়া গেছে, আহতর যে তালিকা পাওয়া গেছে এখন পর্যন্ত, এর বাইরেও অনেক অভিভাবক বলছে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। এর মধ্যে ফায়ার সার্ভিস রাত 8:30টার সময় উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করেছে। ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার, সেখানকার স্টেশন অফিসার শাহজাহান শিকদার, তিনি জানিয়েছেন যে উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আমি জানি না স্কুলের ওই ক্লাসরুমগুলোতে, যে ক্লাসরুম উচ্ছল দুষ্টু মিষ্টি বাচ্চাগুলো কলকাকলিতে মুখরিত থাকতো, সেই ক্লাসরুমগুলোতে আর কোনো শিশুর মরদেহ আছে কিনা। এখনো হয়তো খুঁজলে, আমি জানি না, পাওয়া গেলেও যেতে পারে। ক্লাসরুমে ওই চেয়ার টেবিল বেঞ্চি, ওই কাঠ পুড়ে গেছে, সেটা টেবিলের পায়া, চেয়ারের পায়া, সেটা যেমন পুড়ে আছে, কোনো বাচ্চার হাড়গুলো তো পাওয়া যেতে পারে ওখানে। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা আজকে বন্ধ করেছে রাতে। আমি অনুরোধ করবো দিনের আলোতে আরেকবার ক্লাসরুমগুলিতে যাওয়া। কোন শিশুকে যদি পাওয়া যায়, ডিএনএ টেস্ট করে তার পরিচয় শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করলে অন্তত বাবা মা নিজের হাতে সন্তানের শেষকৃত্যটুকু তো সম্পন্ন করতে পারবে। কবরস্থানে হোক, শ্মশান ঘাটে হোক, গির্জায় হোক, বাবা মা সন্তানের কাছে যেতে পারবে। এই উত্তরা ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি, আমি জানি না এটা কতদিন আমাদের মনে থাকবে।
হ্যাঁ, শুধু ওই বাচ্চাগুলোর বাবা মা মনে রাখবে আজীবন, আর মৃত্যু, এটা ঠিক। আমরা তো তাজরিন ফ্যাশন, রানা প্লাজা, নিমতলির আগুন সবই ভুলে যাই। গিয়ে আমরা কোনো ব্যবস্থা নেই না। নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনা কতজনের মনে আছে এখন? আজকে ডক্টর সামন্তলাল সেনের কথা মনে পড়ছে। বাংলাদেশ না, পুরো পৃথিবীর সেরা চিকিৎসকদের একজন যদি বলতাম, আজকে এই আগুনে পোড়া বাচ্চাগুলো চিকিৎসার জন্য হয়তো তিনি কিছু ভূমিকা রাখতে পারতেন। কেন পারলেন না? আমি সেই আলোচনায় যাচ্ছি না, তবে আজকে তার কথা খুব মনে পড়ছে। সামন্তদা অসাধারণ মানুষ, অসাধারণ চিকিৎসক। আমাদের আজকে যে জাতীয় বার্নিং ইনস্টিটিউটের কথা আমরা বলি, তিল তিল করে প্রত্যেকটা ওই ভবনের ইট গাঁথা থেকে শুরু করে ইকুইপমেন্ট, চিকিৎসা, ওখানে চিকিৎসক তৈরি করা, সেই জায়গাগুলো তার হাত দিয়ে হয়েছে। আমি এই বাচ্চাগুলো, এদের কথা আসলে কিছু বলার নেই। আমাদের তদন্ত হয়তো হবে বিমানটি কেন দুর্ঘটনায় পড়েছে। আবার এটাও ঠিক, এই তদন্ত রিপোর্ট জনসমক্ষে আসবে না, আসবেই না। লিখে রাখেন, সবকিছুর ঊর্ধ্বে থাকা মানুষেরা তদন্ত করবেন, তদন্ত রিপোর্ট দিবেন। ওই পর্যন্ত বাংলাদেশ বিমানগুলোর যে অবস্থা, সেবার যে অবস্থা, সেগুলো আমার মনে হয় এগুলো নিয়েও একটু বিশেষজ্ঞ দিয়ে এই বিমানগুলো একটু দেখা দরকার। আমাদের বিমান বাহিনীর বিমানগুলো দেখা দরকার। আমাদের বেসামরিক খাতে যে হেলিকপ্টারগুলো আছে এগুলো দেখা দরকার। এগুলো বেশ কয়েকবার দুর্ঘটনায় পড়েছে। ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ভাই সেই বিমান হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন। আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একবার এই হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিল। আরো অসংখ্য দুর্ঘটনার কথা আছে। সে ক্যাপ্টেন রোকসানা 80-র দশকে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। আমাদের বন্ধু কথা সাহিত্যিক সেলিনা হোসেনের মেয়ে ফারিয়া লারারও ছিল তার প্রশিক্ষণের শেষ দিনের ঘটনা। এবং এই প্রশিক্ষণের শেষ দিন শুধু ফারিয়া লারা কিংবা তৌকির ইসলাম সাগর শুধু না, আরো বেশ কয়েকজন শেষ দিনটিতেই নিহত হয়েছেন বিমান দুর্ঘটনায়। তো সবকিছু মিলিয়ে অন্য দুর্ঘটনার চাইতে আজকের দুর্ঘটনাটা একটু ভিন্ন। আমরা সর্বশেষ আজকেও মুম্বাইতে একটি বিমান দুর্ঘটনা হয়েছে, কিন্তু আমরা ভারতে এর আগের যে দুর্ঘটনাটি দেখেছিলাম দিল্লিতে, সেই বিমান দুর্ঘটনা, বিমানটি ধসে পড়েছিল, বিধ্বস্ত হয়েছিল মেডিকেল কলেজের হোস্টেলে। অনেক ছাত্র নিহত হয়েছে সেই দুর্ঘটনায়। তার কয়েক মাস যেতে না যেতেই বাংলাদেশে স্কুলে পড়ে বিধ্বস্ত হওয়া, স্কুলে বাচ্চাগুলো। আমি এই শিশুদের অভিভাবকদের আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নাই। আমি ওই যে আমাদের সাংবাদিক আরিফ সোহেলের কথা বলছিলাম, যে তার নাতি সম্পর্কে, ভাতিজার ছেলে ক্লাস 3-তে পড়তো, ক্লাস ক্যাপ্টেন ছিল। সেই ছেলের মৃত্যুর সংবাদটি যখন আরিফ সোহেল পান, আমি তখন ওখানে উপস্থিত।
পুরানো পল্টনে তার অফিসে কান্নায় ভেঙে পড়েছিল। পরে তাকে শান্ত করে উত্তরায় পাঠালাম যে যান, কান্না করে তো আর কিছু করার নেই, শক্ত হন। আপনি কান্নায় ভেঙে পড়লে বাচ্চাটার বাবা মার কি অবস্থা হবে, আপনার ভাতিজার কি অবস্থা হবে, বুঝে টুঝে পাঠালাম। যাই হোক, সেলিম জাহিদ ভাগ্যবান, ছেলেকে ফিরে পেয়েছে। তো এই ক্ষতি আমাদের আসলে কোনোভাবেই পূরণ হওয়ার না। যারা এখনো হাসপাতালে আছে এদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। যদিও আমরা দেখেছি যে হাসপাতালে বার্নিং ইউনিট গুলোর চিকিৎসকদের যারা ছুটিতে ছিল, সাপ্তাহিক ছুটি বা অন্য কোনো ছুটিতে, তাদের ছুটি ক্যান্সেল করা হয়েছে। আমি বলবো যে এই হাসপাতালগুলোতে কোনো বাচ্চার চিকিৎসার যেন ত্রুটি না হয় সেটা দেখতে হবে। কোনো অভিভাবক যেন চিকিৎসা ব্যয়ের ভারে আরো ধসে না যান সেটি দেখতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর কোনোটাই যেন চিকিৎসা করতে গিয়ে বাণিজ্যের সর্বোচ্চ জায়গায় না যায় সেটি দেখতে হবে। এই জায়গায় আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ নজর দিতে হবে। সেই জায়গা থেকে আমি আহ্বান জানাবো এই বাচ্চাদের চিকিৎসা বা ব্যয়ের জন্য অভিভাবকদের উপর যেন বাড়তি এই চাপ না পড়ে। কারণ এমনি সন্তান হারিয়েছে বা সন্তান এখনো মৃত্যুর সাথে লড়াই করছে, এই জায়গায় আবার এসে আমাদের ডাক্তারদের হাসপাতালগুলোর যে অবস্থা, এই ঔষধ আনুন, ওই ঔষধ আনুন, এটা লাগবে সেটা লাগবে বলে অস্থির করে ফেলে এবং খুব সাইকোলজিক্যালি খুব ইমোশনাল ব্ল্যাকমেলিং এর মাধ্যমে হচ্ছে তারা বাণিজ্যটা করে। হাসপাতালগুলো যেন কোনোভাবেই এই বাণিজ্যটা করার সুযোগ না পায় সেদিকেও নজর রাখতে হবে। যে বাচ্চাগুলো এখনো বেঁচে আছে আমি প্রত্যাশা করি তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়তো সময় লাগবে ট্রমা থেকে বের হয়ে, কিন্তু সুস্থ হয়ে উঠবে। আমাদের শিশুরা হেসে খেলে বড় হবে সেটাই চাই, কোনো দুর্ঘটনায় যেন আর কোনো শিশু না পড়ে। আমরা শুধু এই বিমান দুর্ঘটনার এই বিষয় না, স্কুল ভবনগুলো ঠিক করা, অন্যান্য শিশুদের বাসযোগ্য বাংলাদেশ তৈরি করা, এই জায়গাটায় আমরা যেতে চাই। শিশুর হাসিতে হেসে উঠুক বাংলাদেশ, কথা বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং সন্তানের দিকে, শিশুদের দিকে নজর রাখবেন। সেই কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আজকের মতো এখানে শেষ করছি। আমার অন্য আলোচনাগুলোতে আপনারা সম্পৃক্ত হবেন, যুক্ত হবেন, সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন।